গত কয়দিন ধরে লঘুচাপ চলছে সমুদ্রপৃষ্ঠে। বৃষ্টি নেই, তবে রোদেরও মুখ দেখা যায়নি এই কয়দিন। পতেঙ্গার সামুদ্রিক বাড়ি গর্জনে মুখরিত চারপাশ। সেই সাথে যোগ হয়েছে শঙ্খচিলের কিচিরমিচির। বাতাসের তাণ্ডবে ফুচকা চটপটিওয়ালা মামাদের ছোট ছোট পলিথিনে মোড়ানো স্টলগুলো পতপত করে হাওয়ায় উঠছে, যেন অতি অসাবধানতায় এক্ষুনি সেগুলো উল্টে পড়ে যাবে যত্রতত্র। তবে তেমন কিছুই হচ্ছে না। সাই সাই বাতাসের মাঝেও হকারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন সানন্দে। মাত্রা অতিরিক্ত বাতাসে চাঁদের হাসি, ক্যাফের আউটডোরের প্লান্টগুলো কেমন নেতিয়ে পড়েছে। জয়া আন্টির চোখে পড়লে খবর আছে, তাই সেগুলোকে নিজ উদ্যোগে গুছিয়ে একে একে ভিতরে নিয়ে রাখছে ঈশানী। ওদিকে বেলা বাড়তেই দু একজন কাস্টমার এসে হাজির হচ্ছে ক্যাফেতে। গাছগুলো গুছিয়ে রাখার পাশাপাশি জিসানের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকেও সার্ভ করে যাচ্ছে ও। একটানা নন স্টপ ডিউটি যাকে বলে। খাগড়াছড়ি থেকে ফিরে আসার প্রায় দিন চারেক পরে আজ দুজনে একই সাথে শিফট পড়েছে জিসান আর ঈশানীর। যদিও অন্যান্য দিনের মতো আজ আর কৌশল বিনিময়ে আগ্রহী নয় ঈশানী, কিন্তু কাজের সূত্র ধরে এটা ওটা বলে ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিসান। ঈশানী ও না পেরে দু একটা কথায় হুঁ হাঁ উত্তর দিচ্ছে, যেহেতু দুজনে কোয়ার্কার। কথা না বলে উপায় আছে? কাজ আর কাজের ফাঁকে ঈশানীর সঙ্গে একটু আধটু কথা এগোনোর বৃথা চেষ্টা এভাবেই করে কেটে গিয়েছে সে বেলা। তখন বেলা 12টার দোরগোড়ায় কাস্টমারদের চাপ খানিকটা কমে গিয়ে এসেছে। সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এইটুকু নরম ভেজা বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটার কিছুই নেই। তবুও কোথা থেকে যেন ছাতা মাথায় করে ভার্সিটির কয়েকজন বন্ধু বান্ধব সমেত বরদুপুর ক্যাফেতে হাজির হয়েছে নিজম। হয়তো ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে বেরিয়েছে, সেটা ব্যাপার না। ঈশানী বেশ খুশি হলো ওদের দেখে। নিজমকে দেখে গা থেকে এফরন খুলে তাড়াহুড়ো পায়ে এগিয়ে গিয়ে সম্মোহনী হেসে ঈশানী বলল, নিজম তোরা এই সময়? বিপরীতে ফিকে হাসলো ওরা সকলে, যার অর্থ আমরা আজ কলেজ বন্ধ দিয়েছি। নিজমও হাসির ছন্দে তাল মিলিয়ে ঈশানীকে আশ্বস্ত করে বলল, চলে এলাম তোর সাথে আড্ডা দিতে। কতদিন দেখা হয় না বলতো। প্রতি উত্তরে ঈশানী ঠোঁট উল্টে বলল, কি বলিস? কাল রাতেই তো আমরা একসাথেই ছিলাম। নিজম এবার হাত ধরে টেনে ঈশানীকে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, তাও তোকে মিস করেছি। এবার বেশি বকবক না করে কফি খাওয়া তো। নিজম ঠাট্টা করছে বুঝতে পেরে ঈশানী হেসে শান্ত স্বরে বলল, আমি মোটেও বকবক করি না, অপেক্ষা কর, নিয়ে আসছি। তবে ঈশানীকে আর উঠতে হলো না। তার আগেই সবার জন্য ট্রে ভর্তি করে কোল্ড কফি নিয়ে হাজির হলো জিসান। জিসান হঠাৎ কফি সার্ভ করায় কিছুটা বিব্রত কণ্ঠে ঈশানী বলে উঠল, তুই কেন আনতে গেলি? আমিই তো পারতাম। ইটস ওকে, তুই ফ্রেন্ডদের সাথে গল্প কর, আমি ওদিকটা দেখছি। সবাইকে কফি সার্ভ করা হলে ঈশানীকে জবাব দিয়ে চলে যায় জিসান। সবার সামনে ঈশানীও তার প্রতিউত্তর করলো না খুব বেশি। ওদিকে জিসানের এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে নিজুমের এক মেয়ে বন্ধু কিঞ্চিত টিপ্পনী কেটে বলে ওঠে, প্রিন্সেস ট্রিটমেন্ট, হ্যাঁ? মেয়েটার কথায় ঈশানী হাসি উবে গেল। হাস্যোজ্জ্বল মুখখানা ধরে রাখার বৃথা চেষ্টা করে বলল, তেমন কিছু না, আমরা শুধুই কোয়ার্কার। তার মানে বলতে চাইছো তোমার বয়ফ্রেন্ড নেই? কামন, এত সুন্দর চোখ নিয়ে ঘুরে বেড়াও, অথচ লাইফে কেউ নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মুখের কোণে ধরে রাখা মেকি হাসিটা এবার পুরোপুরি মিলিয়ে গেল ঈশ্বর। তার বদলে দু চোখে বোর করল বর্ষার ঘনঘাটা। না, ঈশানী কাঁদছে না। তবে ওর মনে হলো ব্যথা তরুণ নীলের হৃদয়টাতে কেউ শক্তপোক্ত হুল ফুটিয়ে দিল মাত্রই। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে তাজা হয়ে উঠল সেই মাদকীয় পুরুষালী সুবাস। দীর্ঘ রাতের স্মৃতি, গমগমে হাস্কি কণ্ঠস্বর, পিয়ার্সিং করা তীক্ষ্ণ ভ্রুযুগল, আর অদর তলার নির্লিপ্ত সেই কালো কুচকুচে তিল। এত কিছু একসঙ্গে ভোলা যায়? কই, ঈশানী তো পারছে না। তার উপর কাল মাঝরাতের ঘুমের ঘরে হঠাৎ ফোনের ওপারে সেই একই কণ্ঠস্বর। কি এক গোলক ধাঁধায় আটকা পড়ে আছে ওর হৃদয়টা। কি ভীষণ টানাপোড়েনের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দিবারাত্রি, তা কেবল ঈশানীর হৃদয়ই জানে। না পারছে মস্তিষ্ক থেকে তার স্মৃতিটুকু মুছে ফেলতে, আর না পারছে তাকে ভীষণভাবে হৃদয় দিয়ে ভালোবাসতে। অথচ তার মায়া কাটানো যে দুঃসাধ্য। বাদামি চোখের সেই তীক্ষ্ণ চাহনি মৌমাছির মতোই সারাক্ষণ তাড়া করে বেড়ায় ঈশানীকে। ভালোবাসা বুঝি সত্যিই এমন বেপরোয়া হয়? কখনো কখনো তাকে ভুলে যাওয়ার ক্ষমতা স্বয়ং নিজের হাতেও গচ্ছিত থাকে না আর। কি অদ্ভুত অনুভূতি এই ভালোবাসা! গত কয়েকটা দিন নিজুম এত করে বুঝালো, এটা ভালোবাসা নয়, ভালোবাসা এইভাবে হয় না। নিশ্চয়ই কেউ তোকে ম্যানিপুলেট করে ছেড়ে দিয়েছে। নইলে চিনিস না জানিস না এক রাতে এক দেখায় তার প্রেমে পড়ে গেলি। রিডিকিউলাস। কিন্তু ঈশানীর যুক্তিটাও ফেলে দেওয়ার মতো না। নিজম যতবারই ওকে বোঝাতে গিয়েছে, ইস্যু তার বিপরীতে একটাই কথা বলেছে,
লাভ এট ফার্স্ট সাইট বলেও কিছু একটা হয় নিজম। এটা যদি বিশ্বাস করে থাকিস, তাহলে আমি প্রথম দেখাই হুট করে তার প্রেমে পড়ে গিয়েছি, এটাও তোকে মানতে হবে। এরপর নিজমও ওকে বারণ করার মতো কোনো যুক্তি খুঁজে পায়নি আর। নিঃস্বার্থভাবে এটাই মেনে নিয়েছে যে ওর কোনো অন্তর্মুখী বান্ধবী এটা ভীষণভাবে কারো প্রেমে জড়িয়ে পড়েছে। অবশেষে কারোর জন্য মনের দুয়ার খুলে নিজের শক্ত খোলসের আড়াল থেকে বেরিয়ে ডানা চাপটাতে চাইছে মুক্ত খোলা স্বাধীন আকাশে। কিন্তু সবচেয়ে হতাশার বিষয় হলো, ইন্টারনেটে হাজারবার সার্চ করেও অরণ্য নামক কোনো সেলিব্রিটিকে খুঁজে পায়নি ঈশানী। সেই থেকেই কেমন নেতিয়েছিল মেয়েটা। কাজকর্ম খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দুর্বল শরীরটাকে নিয়ে পড়ে থাকতো বিছানার এক কোণে। মুখে প্রকাশ করারও অভ্যাস নেই ওর। তবে ভিতরে ভিতরে যে অরণ্য নামক ব্যাধিতে শেষ হয়ে যাচ্ছে ইস্যু, সেটা বুঝতে বাকি নেই নিঝুমের। দিনগুলো এভাবেই যাচ্ছিল, সেই সাথে বাড়ি হচ্ছিল অন্তর্মুখী ঈশানীর নিঃশ্বাসের পাল্লা। তবে কাল মাঝরাতে কিছু একটা অপ্রত্যাশিত ঘটেছিল বটে। কাল রাতে 1:45 নাগাদ মুঠোফোনের ওই একটা ফোন কলই যথেষ্ট ছিল ঈশানীর নেতিয়ে যাওয়া হৃদয়টাকে পুনরায় সতেজ করে দিতে। যদিও নাম্বারটা ছিল প্রাইভেট, তবে ঘুমের ঘোরে ঈশানী সেই পরিচিত হাস্কি গলাটা স্পষ্ট শুনেছিল বইকি। অথচ বোকা ঈশানীর মাথায় তখন একটিবারের জন্য এই প্রশ্নটা জাগেনি যে ওর নতুন নাম্বারটার সন্ধান অরণ্য হঠাৎ কোথায় পেল। এটা কি আদৌ একজনের সাধারণ মানুষের দ্বারা সম্ভব? পুরো ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক, নাকি পুরোটাই নাটকীয়? ইস্যু তো সির্ফ এটা নিয়েই উত্তেজিত যে ফাইনালি আরও একবার অরণ্যের কণ্ঠস্বর শুনতে পেয়েছে ও। তার মানে ওই রাতটা শুধুমাত্র ঈশানীর কাছে অর্থবহ নয়, অরণ্যের কাছেও তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। হ্যাঁ, রয়েছে তো বটেই। তবে এর পিছনের উদ্দেশ্য তো কেবল অরণ্যেরই ভালো বলতে পারবে। শুধু শুধু তো আর এরিস ইউভান কারো নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে বের করতে যাবে না। এর পিছনে মোক্ষম কোনো কারণ তো অবশ্যই রয়েছে। সকালে যখন ঈশানীর মুখ থেকে এই ঘটনার বর্ণনা শুনে নিজম শুধালো, ফোনে কি বলেছিল অরণ্য? তার উত্তরে অবশ্য দিতে পারেনি ঈশানী। গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফোন রিসিভ করার ফলে ওপাশের কোনো কথাই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি ওর। তবে এই না মনে থাকার আফসোস বোধহয় এই জীবনে ঘুচবে না আর। তখন থেকে মুখ কালো করে কি যেন ভাবছে ঈশানী। নিজুম ব্যাপারটা লক্ষ্য করে ওর বান্ধবীকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল। অতঃপর সশব্দে ডাকলো ঈশানীকে। কি ভাবছিস হঠাৎ করে? নিজুমের ডাকে ভাবনার সুতো ছিঁড়ল ঈশানীর। ও এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে জানালো, কই কিছু না তো। নিজুম পুনরায় শুধালো, হ্যাঁ রে, ওই প্রাইভেট নাম্বার থেকে আর কল টল এসেছিল নাকি? না। এবারও ছোট্ট করে জবাব দিল ঈশানী। তবে আমার কেন যেন মনে হচ্ছে আবারও কল আসবে। অরণ্য আমায় মনে রেখেছে নিজম। কথাটা বলতে গিয়ে নীলাম্বর চোখ দুটো খুশির ঝিলিকে চিকচিক করে ওঠে ঈশ্বর। ওর কথায় সায় জানিয়ে মৃদু হাসল নিজম। ওদিকে ঈশানীর কথার পাছে নিজমের বান্ধবী বলে ওঠে, ওই অরণ্যটা আবার কে রে? ওর এর কাহিনী তো কখনো বলিসনি আমায়। ব্যক্তিগত বিষয়ে ঘাটাঘাটি করলে ঈশানীর অস্বস্তি হবে ভেবে বান্ধবীকে তৎক্ষণাৎ থামিয়ে দিল নিজম। বলল, কেউ না, অরণ্য আমাদের ফ্ল্যাটের ময়লাওয়ালা, কিছুদিন ধরে আসে না, তাই ইস্যু একটু ডিপ্রেসড। নিজমের বান্ধবী ঠোঁট পাউট করে চোখ বড় বড় করে ঈশানীর কাঁধে হাত রেখে ওকে আশ্বস্ত করে বলল, আই ফিল ইওর পেন ইসো, চিন্তা করো না, ময়লাওয়ালা শীঘ্রই চলে আসবে। প্রায় ঘন্টাখানেক জমিয়ে আড্ডা দিয়ে একটু আগেই বেরিয়ে গেল নিঝুমরা। ওরা চলে যাওয়ার পরপরই এঁটো মগগুলো ট্রেতে তুলে সিঙ্কের দিকে এগিয়ে যায় ঈশা। তবে ধোয়া মোছার কাজ শুরু করার আগ মুহূর্তে ওর এক হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে একটানে ক্যাফের পিছনে স্টোর রুমে নিয়ে যায় জিসান। আকস্মিক ঘটনায় হতবিহ্বল ঈশানী, সেই সাথে মেজাজটাও চড়ে উঠেছে ক্ষোভ। কোনোমতে নিজের হাতটা জিসানের হাতের বাঁধন থেকে ছিটকে সরিয়ে শক্ত গলায় ফুঁস করে উঠল ঈশা। এভাবে হাত ধরে টানাটানি করার মানে কি জিসান? সবকিছুর কিন্তু একটা সীমা থাকা প্রয়োজন। এই মুহূর্তে জিসানের চোখে মুখে ক্রোধ সুস্পষ্ট। ও জবাব না দিয়ে রাগে কাঁপতে কাঁপতে ঈশানীকে প্রশ্ন ছুড়ে দিল উল্টো। বলল, সীমা তো তুই অতিক্রম করছিস, এখনো অরণ্য অরণ্য নাম জপে যাচ্ছিস। আমার মুখে আমি কার নাম জপে যাব সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষুনি পথ ছাড়। জিসান পথ ছাড়ল না, উল্টো এগিয়ে গিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে দাঁড়ালো। বলল, হ্যাঁ জানি তো, সবচেয়ে বড় সর্বনাশ তো ওই অরণ্যর হাতেই হয়েছে। রাত কাটিয়ে এসেছিস বলে কথা, নষ্ট হয়ে গিয়েছিস তুই, পুরোপুরি নষ্ট। ঈশানীর কাছে জিসানের এই বিশ্রী কথাগুলো মানসিক টর্চার ছাড়া আর কিছুই নয়। তবে পায়ে পাড়া দিয়ে জকরা কিংবা এত বড় একটা ছেলেকে এভাবে ক্যাফেতে দাঁড়িয়ে থাপ্পড় মারার মতো এতটাও দুঃসাহস নেই ওর। অগত্যাই চোখ মুখ খিচে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে বৃথা চেষ্টা চালালো ঈশানী। ঠিক তখনই নরম স্বরে জিসান বলে ওঠে, আমার তোকে ভালো লাগে ঈশা। অ্যাকচুয়ালি আই অ্যাম ইন লাভ উইথ ইউ।
এবারও বরাবরের মতোই নিশ্চুপ ঈশানী। ঈশানীর এমন নীরব থাকার ব্যাপারটা মোটেও পছন্দ হলো না জিসানের। ভিতরে ভিতরে জমে থাকা ক্রোধটা আবারও মাথাচাড়া দিয়ে উঠল মুহূর্তেই। ঈশানীর এই নীরবতাকে পুঁজি করে ওর কাঁধে সামান্য ধাক্কা দিয়ে পুনরায় দাঁত খিঁচে জিসান বলে উঠল, বরফের মতো কোল্ড একটা মেয়ে। আবেগ নেই, অনুভূতি নেই। আমি ড্যাম শিওর তোকে টাচ করার মজা নেই। তাও কিসের এত তেজ তোর? জীবনে তো কারোর বন্ধু হতে পারলি না, ভালোবাসার মানুষ তো আরো দূরের কথা। পরিবারের সাথেও সে একই নড়বড়ে অবস্থা। তোর মধ্যে আছেটা কি? নাথিং। তবুও আমি তোকে ভালোবেসেছি। সবসময় তোর পাশে থেকেছি। অথচ তুই? আমার কথাটা ভেবে দেখা তো দূরে থাক। একটা অজানা অজানা ছেলের জন্য এখানে লিটারেলি মরে যাচ্ছিস তুই। হোয়াই? কিছুটা চেঁচিয়ে উঠল জিসান। ঈশানী তবুও নিশ্চুপ। হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শুধু। ইন্ট্রোভার্ট হওয়ার বং ধরে থাকিস বলেই তোকে কেউ পছন্দ করে না, বিয়ে করতে চায় না। তোর যে বিয়ে ভেঙে গিয়েছে সেটা আমি জানি না ভেবেছিস? বিয়ের দিন তোর হবু বর পর্যন্ত তোকে রেখে বিদেশে চলে গিয়েছে। তাহলে বাপ, তুই কতটা কোল্ড! একটা কথা মাথায় ঢুকিয়ে নে, ছেলেদের মন পাওয়ার জন্য না শুধু সুন্দরী হলেই হয় না, ভেতরে থেকে যথেষ্ট হট ও হতে হয়, যেটা তোর মধ্যে 1%ও নেই। নট আ জিসান হয়তো রেগে মেগে জিতের বসে আরো কিছু বলতো, তবে খ্যাপাটে ঈশানী এবার আর তার ফুসরত দেয়নি। কখন যে মেজাজে হারিয়ে নিজের 5 আঙ্গুলের ছাপ জিসানের গালে বসিয়ে দিয়েছে তা নিজে ঠাউর করতে উঠতে কিয়ৎক্ষণে সময় লেগে গেল ওর। তবে জিসানকে থাপ্পড় মেরে আফসোসের লেশমাত্র নেই ঈশানীর দু চোখে। উল্টে ভীষণ ক্রোধ আর ঘৃণারা যেন উপচে পড়ছিল নীলাম্বরীর চোখ দুটোতে। আকস্মাৎ থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে গজগজ করে উঠল জিসান। রাগের তোপে কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করলো, সারাদিন যে ওই অরণ্য অরণ্য করছিস না, এই অরণ্যের মুখোশ যদি আমি টেনে হিঁচড়ে খুলে না আনতে পারি, তবে আমার নামও জিসান নয়। জিসানের কথা বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গা থেকে অ্যাফ্রনটা খুলে ছুঁড়ে ফেলে দিল ঈশা। ঈশার কর্মকাণ্ডে বিস্মিত হয়ে জিসান পুনরায় বলল, আমি কিন্তু আন্টিকে ফোন করে সব বলে দিব ঈশা। তুই জঙ্গলে অচেনা একটা ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছিস সেটাও বলে দিব। তখন আর বাড়ি ফেরার মুখ থাকবে না তো। ঈশানী চলেই যাচ্ছিল, কিন্তু জিসানের কথায় আরো একবার ঘুরে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, যা ইচ্ছে তাই করে নে। নদীর মতো শান্ত গলায় বাক্যটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে যায় ঈশা। অথচ জিসান এখনো একই জায়গাতে ঠায় দাঁড়িয়ে গলা বাড়িয়ে এক নাগাড়ে চেঁচিয়ে রাখছে ঈশানীকে, ঈশানী যাস না, ইটস নট ফেয়ার। তুই কিন্তু এই চাকরিটা সারা জীবনের জন্য হারাবি বলে দিলাম। এবার কিন্তু আমি আর সাহায্য করব না তোকে। ঈশা। ঈশানী এভাবে চলে যাক সেটা বোধ হয় কোনো কালেই চায়নি জিসান। এজন্যই এটা ওটার ভয় দেখিয়ে ঈশানীকে ঠেকানোর বৃথা চেষ্টা চালিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত। কিন্তু আজ আর কিছুতেই কিছু হলো না। চরম সাহসিকতার পরিচয় দিয়ে মহামূল্যবান এই চাকরিটার এক প্রকার পায়ে ঠেলে বেরিয়ে যায় ঈশানী। শ্রাবণের তীব্র বর্ষণে খানিকটা বিশ্রাম টেনে দিয়ে গত 1 সপ্তাহ ধরে সূর্যদীপ্ত ধরণী। যদিও রোদের তেজ তেমন নয়, তবে ঝুরঝুরে রোদে একেবারে চকচক করছে চারিপাশ। সেই যে দিন দশেক আগে ঝিরি ঝিরি বৃষ্টির মাঝে চাকরি ফাকরি চুলোয় দিয়ে বেরিয়ে এলো ঈশানী, তখন থেকেই শুয়ে বসে দিন যাচ্ছে ওর। নতুন করে চাকরি পাওয়া যে মোটেও চেষ্টা চালায়নি তেমনটা নয়, কিন্তু আজকালকার দিনে পার্ট টাইমে চাকরি পাওয়াই যেখানে স্বপ্নের মতো ব্যাপার, সেখানে এত জলদি ফুল টাইম চাকরি কেই বা দিবে ইসুকে। এর মাঝে অবশ্য কম দখল যায়নি ঈশানীর উপর দিয়ে। জিসান সেদিনই জিদের বশবর্তী হয়ে রোকেয়া বেগমকে সব বলে দেয় ফোন করে, যার ফলস্বরূপ ঈশানীর ওপর দিয়ে বয়ে যায় একের পর এক মানসিক জ্বর। সকাল বিকাল কথা শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে মায়ের ফোন রিসিভ করাই বন্ধ করে দেয় ঈশানী। অতঃপর সেই থেকেই মা মেয়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ওদিকে গত 1 সপ্তাহ ধরে জিসানের কোনো খোঁজ খবর নেই। যদিও জিসানের থাকা না থাকা খুব একটা বাবায় না ঈশানীকে, তবে চাকরি ছেড়ে আসার পরে কয়েকদিন কল দিয়ে খুব জ্বালাতন করতো ছেলেটা। অথচ এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। আশ্চর্য! না চাইতেও জিসানের খবর জানার আগ্রহ জন্মে ঈশানীর মনে। কিন্তু অন্য মনের পুরোটা জুড়ে যে আরেকজন দখলদারি, সেটা কেই বা হাঁটাবে কি করে ও? গত 10 দিনে এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্য ও অরণ্যকে ভুলতে পারেনি ঈশা। এই না, ভুলতে পারাটাই ওর মনে বিশ্বাস হয়ে গেড়ে বসেছে। আগে দোটানায় পড়ে থাকলেও এখন আর সেটা নেই। এখন ঈশা নিশ্চিত যে অজানা অজানা গভীর অভয়ারণ্যের মাঝে এক টুকরো টং এক টুকরো টঙ্গরের সেই নামহীন মালিককে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে ও। আজ কতগুলো দিন পরেও তাকে দেখার আকাঙ্ক্ষায় ছটফট করে ঈশানী। মাঝে মধ্যেই মনে হয় এক্ষুনি বাস ধরে চলে যাই সেই নিষিদ্ধ জঙ্গলে, যেখানে সারি সারি দানবীয় গাছ, ভয়ঙ্কর জন্তু জানোয়ার
সেই সবকিছুকে ছাপিয়ে ভয়ঙ্কর সুদর্শনে একজন পুরুষের বসবাস। যদিও সেটা আদৌ সম্ভব কিনা তার বিন্দুমাত্র ধারণা নেই ঈশানীর ক্ষুদ্র মস্তিষ্কে, তবুও কল্পনা করতে কার না ভালো লাগে। তবে মাঝে মধ্যেই জিসানের বলা সেদিনের কথাগুলো হুটহাট আত্মবিশ্বাসের ফাটল ধরিয়ে দেয় ওর। নিজের অজান্তেই তখনও মনে হতে থাকে, জিসান হয়তো ঠিক বলেছে। আমি আসলেই কারোরই মনের মতো নই। আর না তো আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। আমাকে কি সত্যিই কখনো কেউ ভালোবাসবে না? কোনোদিন না? ভীষণ শঙ্কায় হৃদয়ে রক্তক্ষরণ হয় ঈশ্বর। তবুও অরণ্যকে ভুলতে পারবে না মেয়েটা। সেই রাতের পর থেকে এখনো হাতের কাছে ফোন নিয়ে বসে থাকে ঈশানী। যদি আবারও ভুল করে কখনো ঈশানীকে মনে পড়ে যায় সেই নির্দয় পাষাণ মানবের, তখন নিশ্চয়ই কল আসবে। দ্বিতীয়বার কল আসলে ঈশানী কল ধরে নিশ্চয়ই খুব অভিমান করবে অরণ্যর উপর। কিন্তু গত ১০ দিনে এমন কিছুই ঘটেনি আর। মায়ের সঙ্গে রাগ করে এতদিনে হয়তো ফোনটাই বন্ধ করে দিত ও। শুধুমাত্র একটা আননোন কলের অপেক্ষায়, সেটাও আর করার সাহস হয়ে ওঠেনি। সকাল সকাল কফির মগ হাতে নিয়ে বারান্দার চেয়ার পেতে বসে আকাশ পাতালে চিন্তায় বিভোর হয়ে আছে ঈশানী। তখনই অসময়ে ঘ্যানঘ্যানে আওয়াজে বেজে ওঠে বেয়ারা মুঠোফোনটা। ঈশানী প্রথমে ভেবেছিল মা কল দিয়েছে, কিন্তু অচেনা নাম্বার চোখে পড়তেই কিঞ্চিৎ কপাল কুঁচকে গেল ওর। মন গহীনে কোথাও একটা ধীরেম ধীরেম আওয়াজ তুলে লাফিয়ে উঠল হৃদস্পন্দন। মনে হচ্ছে এক্ষুনি দম আটকে আসবে। এই অসময়ে অচেনা নাম্বার থেকে কেই বা কল দিতে পারে অন্তর্মুখী ঈশানীকে। ৭-৫ ভাবতে ভাবতেই ফোন রিসিভ করে কানে তুলল ঈশো। তবে ইতিমধ্যে ওপাশের কণ্ঠস্বর শুনে ঈশানী বুঝতে বাকি নেই যে ওপাশের লোকটা ওর অনাকাঙ্ক্ষিত স্বপ্নের পুরুষটি নয়, বরং জিসান। জিসানের কণ্ঠ শুনে কিছুটা শক্ত হয়ে এলো ঈশানীর চোয়াল। ওপাশ থেকে গলা খাদে নামিয়ে জিসান শুধালো, কেমন আছিস ঈশা? ঈশানী হ্যাঁ না কিছু না বলে ফোনটা কাটতে যাবে, তখনই উদ্বিগ্ন কণ্ঠে পুনরায় জিসান বলে ওঠে, প্লিজ কলটা কাটিস না ঈশা। তোকে অনেক কিছু জানানোর আছে। তুই শুধু একটাবার আমার সাথে দেখা কর। তোকে আমি তোর অরণ্যের আসল চেহারাটা দেখাতে চাই শুধু। জিসানের কথায় রেগে গেল ঈশানী। রাগে কটমট করে বলল, আবার সে একই কথা? তোর কি আমার পিছনে হাত ধুয়ে পড়ে থাকা ছাড়া খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? প্লিজ এসো, একটাবার আমাকে বিশ্বাস কর। আমি তোর ভালোর জন্যই বলছি। এই সত্যিটা জানা তোর জন্য ভীষণ জরুরি। তোর কাছ থেকে কোনো প্রকার সত্যি জানার প্রয়োজন কিংবা ইচ্ছে কোনোটাই নেই আমার। রাখলাম, বাই। এক নাগাড়ে কথা শেষ করে জিসানের মুখের উপর কল কেটে দিল ঈশা। তবে জিসানের কথাগুলো নিয়ে খুব বেশি ভাবনার সময় করে উঠতে পারল না ও। তার আগে দ্বিতীয়বারের মতো কল বেজে উঠল মুঠোফোনে। ঈশানী চোখ বুলিয়ে দেখল নিজম ফোন করেছে। তাই কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফোন রিসিভ করে কানে তুলল এবার। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো নিজমের উদ্বিগ্ন কণ্ঠস্বর, ইস্যুরে তুই কোথায়? দিন দুপুরে নিজমের হেয়ালিপনা মোটেও ভালো লাগছে না ঈশার। ও বিরক্ত হয়ে জবাব দেয়, বেকার মানুষ কোথায় আর থাকবে? বাসাতেই আছি। এবার নিজমের কণ্ঠস্বর আরো দৃঢ় হলো খানিকটা। ও ঈশ্বর তাড়া দিয়ে বলল, খবরদার বাসায় থাকিস না, এক্ষুনি কোথাও বেরিয়ে যা। কপাল কুঁচকালো ঈশানী, গা ছাড়া বাবু ধরে বলল, বেরিয়ে যাব মানে কি হয়েছে? আন্টি মানে তোর মা একটু আগেই কল দিয়ে আমাদের বাসার অ্যাড্রেস নিল। উনি চিটাগাং এসেছেন তোকে কোনো পাত্রপক্ষের সঙ্গে আলাপ করাবেন, সেই জন্য। তোর আজ খবর আছে এসো, তাড়াতাড়ি ভাগ। এতক্ষণে হকচকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো ঈশানী। কাপা গলায় তোতলাতে তোতলাতে বলল, কি বলছিস? এখন এই সময়ে যাবোটা কোথায় আমি? নিজম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ৫ মিনিট পরে আমার ক্লাস টেস্ট, নয়তো বলতাম ক্যাম্পাসে চলে আয়। কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আপাতত যেখানে খুশি চলে যা, পরে পরিস্থিতি ঠান্ডা হলে বাড়িতে গিয়ে না হয় সবাইকে মানিয়ে নিস। স্যার এসে গিয়েছে, রাখলাম, বাই। শিশিয়ে কি যেন বলে তাড়াহুড়ো করে কল কেটে দিল নিজম। এদিকে ঈশানী পড়েছে মহাবিপদে। মনে মনে ভাবছে, মা এখানে এলে নির্ঘাত চেঁচামেচি করে ফ্ল্যাট মাথায় তুলবে। তার উপর পাত্রপক্ষ এক মহাঝামেলা। এর চেয়ে আজকের দিনের জন্য কোথাও গা ঢাকা দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু হুট করে যাবেটা কোথায়? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গভীর ভাবনায় ডুবে আছে ইস্যু। এমন সময় আবারও কল আসে জিসান নাম্বার থেকে। ভবঘুরে ঈশানী আনমনেই মোবাইলটা কানে তুলে এবার। ঈশানী ফোন রিসিভ করতেই জিসান তাড়াহুড়ো করে বলে ওঠে, প্লিজ ঈশানী কল কাটবি না। এটাই শেষবার, শুধু একটাবার আয়। সত্যিটা নিজ চোখে দেখে যা। তারপর আর কখনো জ্বালাবো না আমি তোকে, প্রমিস। তবুও শেষবারের মতো প্লিজ আমাকে বিশ্বাস কর। সত্যিটা তোর জানা দরকার খুব। প্লিজ ঈশানী, না করিস না। এতক্ষণে থমকালো ঈশানী। কি এমন সত্যি জানানোর জন্য উদগ্রীব হয়ে আছে জিসান? তাও আবার সাবজেক্টটা অরণ্য। মুখে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই কৌতূহলী হয়ে উঠল ঈশানী। তাছাড়া এখন বাসা থেকে বের হওয়াটা অন্তত জরুরি। তাই আর
অত কিছু না ভেবে জিসানের কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে ও। জিসানের টেক্সট করা ঠিকানা মোতাবেক এসে রিকশার ভাড়া মিটিয়ে চারদিকে তাকিয়ে ঈশানী দেখল এটা একটা বাস স্ট্যান্ড। কিন্তু এখানে কি এমন সত্যি জানাবে ছেলেটা? কিন্তু এখানে কি এমন সত্যি জানাবে ছেলেটা? ঈশানী যখন কৌতূহলী হয়ে এদিক ওদিক দেখছিল, ঠিক তখনই পেছন থেকে সশব্দে ডেকে ওঠে জিসান। ঈশা! জিসানের ডাকে পিছনে গাড় ঘোরালো ঈশানী এবং পিছনে ঘুরতেই চোখের সামনে যা দেখলো তাতে আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে গেল ও। জিসানের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারের ক্ষত, কিছু কিছু জায়গায় অন টাইম ব্যান্ডেজ লাগানো। দেখে মনে হচ্ছে খুব বাজেভাবে মেরেছে কেউ। কিন্তু কে করলো জিসানের এই অবস্থা? কেই বা মারলো ওকে? ঈশানীকে হতবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর নিকট এগিয়ে আসে জিসান। জিসান এগিয়ে এলে ঈশানী শুধায়, তোর এই অবস্থা কেন? কোথায় ছিলি এতদিন? সব বলবো, তার আগে চল। এই বলে ঈশানীর দিকে একটা বাসের টিকিট এগিয়ে দেয় জিসান। টিকিটটা হাতে নিয়ে আরেক দফা অবাক হলো ঈশানী। ভ্রুযুগল কুঁচকে কিছুটা যাচিয়ে উঠে বলল, চল মানে কোথায় যাব? তুই না বললি কি সত্য জানাবি? খাগড়াছড়ি, ওখানে গেলেই সব সত্যিটা জানতে পারবি তুই। এখন আর দেরি না করে দ্রুত চল। কথা শেষ করে ঈশানীকে আর প্রশ্ন করার কোনরূপ সুযোগ দিল না জিসান। এক প্রকার তাড়াহুড়ো করে টেনে নিয়ে গেল বাসের কাছে। অজ্ঞাত ঈশানী না চাইতেও আজকের দিনটা কোনো মতে পার করার জন্য উঠে পড়ল বাসে। গন্তব্য সবুজে ঘেরা স্মৃতি বিজারিত সেই একই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার রাতের পর্দা টেনেছে ধরণী। পূর্ণিমার রাত আকাশের রূপোর থালার মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের রূপোলি আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। সেই আলোতে জংলা বনবেছুরি পাছে হাঁটিয়ে হাতে সরু একটা লাঠির সাহায্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ওর পিছু পিছু সাবধানে এগিয়ে আসছে ঈশা। কিন্তু সেই সন্ধ্যা থেকে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিরক্ত ঈশানী। তার উপর এমন স্যাঁতসেঁতে বনে হাঁটতে হাঁটতে শরীরের মধ্যে কেমন কুটকুটে ধরছে ও। এক পর্যায়ে এসে বিরক্তিভাব দমাতে না পেরে থেমে গেল ঈশানী। কোমরে হাত দিয়ে নাকটা শিকয়ে তুলে গলা উঁচিয়ে বলে উঠল, আর কত দূর? আমি আর এই জঙ্গলের মধ্যে হাঁটতে পারছি না। হুশ! তৎক্ষণাৎ সচকিত হয়ে পিছনে ঘুরে আঙ্গুলের ইশারায় ঈশানীকে চুপ করিয়ে দেয় জিসান। অতঃপর আঙ্গুলে তাক করে কিছু একটা দেখতে বলে ওকে। জিসানের আঙ্গুল বরাবর লক্ষ্য করতেই ঈশা দেখল জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা শ্যাওলা পড়া পুরাতন কংক্রিটের ঘরের মধ্যখানে সূক্ষ্ম আলো জ্বলছে। তার মানে ওখানে কেউ আছে। সামনের দৃশ্যপট দৃষ্টিগোচর হতেই এতক্ষণের ক্লান্তিভাব, বিরক্তি সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গেল ঈশানী। এই মুহূর্তে ওর সচকিত মস্তিষ্কে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুধু, কে আছে ওখানে? কেই বা সত্যি দেখাতে এত দূর নিয়ে এলো জিসান? কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করার পরে পুনরায় সাবধানে পা টিপে টিপে একেবারে শ্যাওলা ঘরটার কাছাকাছি এগিয়ে গেল ওরা। ঘরের দেয়ালে ঘেঁষে দাঁড়াতেই ভেতর থেকে কিছু মানুষের চাপা আর্তনাদের আওয়াজ শোনা গেল। দেয়ালের কাছে এক টুকরো ভাঙা জানালার আড়াল থেকে বাল্বের আলোয় ভিতরের মানুষগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটু ভালোভাবে দেখার জন্য জিসান একটু সরে গিয়ে ঈশানীকে কিছুটা সামনে এগিয়ে দিল। এবার সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে ঈশানী। ঘরের ভিতরে ৫-৬ জন আধমরা লোক নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে আছে একটা লোকের সামনে। তাদের প্রত্যেকের শরীর ক্ষতবিক্ষত, সেই সাথে রক্তাক্ত। তাও সকলের মুখে শুধু একটাই বলি, দয়া করে আরেকটা সুযোগ দিন। তাদের ঠিক সামনে কাউচের ওপর গা এলিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে হাতে রিভলভার নিয়ে নাড়াচাড়া করছে ব্ল্যাক স্যুট পরিহিত একটা লোক। সামনে আর্তনাদ করতে থাকা লোকগুলোর জন্য তার চেহারাটা স্পষ্ট নয় ঈশানীর কাছে। তবে কাউচে বসা লোকটার ঠিক ডান পাশেই রিভলভার হাতে নিয়ে শটান দাঁড়িয়ে ব্ল্যাক স্যুট পরিহিত আরো একজন। লোকটা দেখতে ইয়াং, কতই বা বয়স হবে, ৩০-৩২। কাউচে বসা লোকটা কিংবা দাঁড়িয়ে থাকা লোকটা দুজনের কারোরই হেলদোল নেই এতগুলো লোকের আর্তনাদে। একটু পরেই কাউচে বসা লোকটার গমগমে আওয়াজ শোনা গেল শুধু, ওদেরকে বলে দাও তুষার, এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না। ওটা আমার ডিকশনারিতে নেই। পাইথন প্যারাডাইসে বিট্রেয়ারদের গন্তব্য একটাই, দ্যাট ইজ হেল। আর বিশ্বাসঘাতকদের এরিস সেটা দুনিয়াতে দেখিয়ে দেয়। ভেলভেটের মতো মসৃণ তার কণ্ঠস্বর, অথচ কথার পারদে পারদে অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতোই হিংস্রতা। এরিসের কথার পাছে তুষার অন্তত গম্ভীর গলায় বলে ওঠে, এরা এক একজন ড্যানিয়েলের বিশ্বস্ত সব স্পাই। এদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। সব কটাকে মেরে ফেলুন এরিস, বাকিটা গার্ডসরা সামনে নিবে। তুষারের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে নতজানু লোকগুলোর পুনরায় হাউমাউ করে হাত জোর করে কেঁদে উঠল।
তাদের আর কিচ্ছু চাই না, শুধু একটু বাঁচার আকুতি। জীবনে আর একটা সুযোগ, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। অথচ লোকগুলোর কান্নাকাটির মাঝে একে একে রিভলভারগুলো লোড করে ফেলল হার্টলেস মাফিয়া বস এরিস। এরপর হিসিয়ে শুধু ঠোঁট নাড়িয়ে কয়েকটা আওয়াজ বের করলো মুখ থেকে। এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না, জাস্ট গো টু হেল। ব্যাস, এরপর পায়ের উপর পা তুলে আরামসে বসে একের পর এক ট্রিগার প্রেস করে কীটপতঙ্গের মতোই একে একে যাত্রা করতে লাগলো সবগুলো স্পাইয়ের বুক। মুহূর্তের মধ্যেই বারুদ আর রক্তের তীক্ষ্ণ গন্ধে ভরে উঠল জায়গাটা, অন্তত ক্রোধের সাথে গুলি চালানোর ফলে। এক পর্যায়ে স্পাইগুলোর বুক থেকে বের হওয়া রক্ত ছিটকে এসে আছড়ে পড়ল ঈশানের চোখে মুখে। সেই সাথে ওর চোখের সামনে স্পষ্ট হলো বিষণ্ণ প্রিয়, পিয়ার্সিং করা সুদর্শন অথচ হিংস্র মুখশ্রীখানা। সঙ্গে সঙ্গে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঈশানী, অরণ্য! তৎক্ষণাৎ শক্ত হাতে ওর মুখটা চেপে ধরে জিসান। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ঈশানী নিথর শরীরটা এলিয়ে পড়ে জিসানের কাঁধে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যে এরিস ইউবানের পূর্ণ দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে আগন্তুক দুজন মানব মানবী।